বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। এর আগে আমরা যে একটি ক্লাস নিয়েছিলাম সেটাতে হিসাব সমীকরণের আলোকে আমরা যে সমস্ত কোশ্চেনগুলি সহজে আনসার করা যায়, বিভিন্ন ধরনের সম্পদ, দায় ও মালিকানা সূত্র কিভাবে নির্ণয় করা হয়ে থাকে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, অর্থাৎ মোট সম্পদ নির্ণয় করতে বলা হলে কি কি সম্পদ মোট সম্পদের অধীনে আসবে, অর্থাৎ টোটাল অ্যাসেটস বের করার ক্ষেত্রে আমাদের যেমন চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অসমন্বিত ব্যয়, বিভিন্ন ধরনের সম্পদগুলি স্থায়ী সম্পদ এগুলি আসবে। এগুলি যোগ করে টোটাল অ্যাসেট আমরা বের করব বা মোট সম্পদ বের করবে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন এই হিসাব সমীকরণের আলোকে আমাদের যে এর প্লাস ওই লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি হিসাব সমীকরণের ডান পাশের উপাদান, এগুলি থেকে অনেক কোশ্চেন আমাদের আর থাকে পরীক্ষায়, এই যেগুলি সহজে আনসার করার জন্য আমাদের বিস্তারিত জানতে হবে কোনটা কোন ধরনের দায়। এখানে লায়াবিলিটিস আমরা যেটা ভাগ করেছি, এখানে দুইটা ভাগে লায়াবিলিটিসকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এক্সটার্নাল লায়াবিলিটিস, ইন্টারনাল লায়াবিলিটিস। বাহ্যিক দায়, একটা হচ্ছে অন্তর্দায় বা অভ্যন্তরীণ দায়। একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে দৈনন্দিন। এখান থেকে কিছু ঘটনা আছে যেটা দ্বারা মালিকের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হয়ে থাকে সরাসরি, যেমন মালিক কর্তৃক মূলধন আনয়ন, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি প্রদান করলে, অথবা ব্যবসা থেকে মালিক কোনো সুবিধা নিয়ে গেলে, এগুলি কি হবে মালিকের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পর্ক তৈরি হবে। যেমন মালিক কর্তৃক মূলধন আনা হলে এখানে দুটি হিসাব এখানে আসবে, হিসাব খাত, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে মূলধন। তো নগদ সম্পত্তি বৃদ্ধি পাবে, আলটিমেটলি একটি দায় বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে অন্তর্দায় বা ইন্টারনাল লায়াবিলিটিস, যেটাকে মূলধন বলা হয় থাকে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মালিকের যে দায়, মালিকের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যবসায়িক সম্পর্ক, সেই অনুযায়ী আমরা এটাকে সহজে বলতে পারি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মালিকের যে সম্পর্ক ব্যবসায়িকভাবে হয়ে থাকে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মালিকের যে দাবি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি, সেটাকে কি করা হয়, অন্তর্দায় করা হয়, মূলধন বলা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এখানে ইন্টারনাল লায়াবিলিটিস যেটা মূলধন ক্যাপিটাল, সেটা হচ্ছে অন্তর্দায়। আর এক্সটার্নাল লায়াবিলিটিস বা বাহ্যিক দায় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তৃতীয় পক্ষের দাবি। হ্যাঁ, দাবিকে কি বলা হয় থাকে এক্সটার্নাল লায়াবিলিটিস বলা হয়। যেমন দাঁড়ে পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট হবে। এক্ষেত্রে প্রদেয় হিসাব বা পাওনাদার হচ্ছে ব্যবসায়িকভাবে এটা কি হবে এক্সটার্নাল লায়াবিলিটিস এর মধ্যে আসবে। যেমন ঋণ গ্রহণ করা হলে 10% ঋণ বা 15% ঋণ, এগুলি কি হবে বাহ্যিক দায়ের মধ্যে আসবে। বকেয়া খরচ, এটাও কি বাহ্যিক দায়, কারণ এটা আরেক পক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের নিকট পাওনা রয়েছে, দাবি পরিশোধ করা হয়নি, দায় পরিশোধ করা হয়নি, সেক্ষেত্রে এগুলি কি বাহ্যিক দায়ের মধ্যে আসবে। আচ্ছা, এক্ষেত্রে এক্সটার্নাল লায়াবিলিটি মানে এক্সটার্নাল যেটা লায়াবিলিটিস বা বাহ্যিক দায়, এই লায়াবিলিটিসটা বা এই দায়টা মূলত আরো দুটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, একটা হচ্ছে চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় যেটা আমরা এখানে উল্লেখ করেছি একটা উদাহরণ, 10% ঋণ, যেটা ডিবেঞ্চার বা ঋণপত্র বলা হয়ে থাকে বা ঋণ বলা হয়ে থাকে, লোন বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে 10% ঋণ বা 15% ঋণ, এটাকে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ধরা হয়। আর প্রদেয় হিসাব বা পাওনাদার, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী সময়ের জন্য বা চলতি দায়ের অধীনে আসবে। অর্থাৎ যে সকল দায় কে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। হ্যাঁ, এটা পেমেন্ট করতে হবে 1 বছরের মধ্যে, 1 বছরের কম সময়ের মধ্যে, 1 বছর অধিক সময় দেওয়া যাবে না। অর্থাৎ যে সকল দায় 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে চলতি দায় বলা হয়। তাহলে প্রদেয় হিসাব, বকেয়া খরচ, এগুলি কি চলতি দায়ের মধ্যে আসবে। যেমন ব্যাংক জমাতিরিক্ত অগ্রিম আয়,
যেটাকে বলা হয় আর্ন রেভিনিউ, অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, এটা চলতি দায়ের মধ্যে আসবে। তাহলে এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে চলতি দায় প্রদত্ত হিসাব আর 10% ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এটা সহজে বোঝা যাচ্ছে। এখানে দীর্ঘমেয়াদী দায় যে সকল দায় দীর্ঘমেয়াদের পরে পরিশোধ হয়, অর্থাৎ 1 বছরের অধিক সময় করা হয় থাকে, অর্থাৎ 1 বছরের অধিক সময় যে দায় পরিশোধ বা পরিশোধ করা হয়, সাধারণত এই ধরনের দায়গুলি 5 বছর 10 বছরও হতে পারে। যেমন ঋণ যদি 10% ঋণ, এটা মেয়াদ যদি 5 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কি দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আসবে। তো এইভাবে আমরা এগুলিকে ক্লাসিফিকেশন করে আলাদা আলাদা বের করা আমাদের জন্য সহজ, যদি আমরা এটা জানি। তাহলে মেয়াদি ব্যাংক ঋণ বা বন্ধক ঋণ এগুলি কি আসবে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে বা লং টার্ম লায়াবিলিটিস এর মধ্যে আসবে। আর অন্যগুলি কি হবে শর্ট টার্ম লায়াবিলিটিস। এখানে যদি ঋণ বা স্বল্পমেয়াদী ঋণের কথা বলা থাকে, শর্ট টার্ম লোন, এটা কি হবে চলতি দায়ের মধ্যে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। একটা হচ্ছে লং টার্ম লোন আর একটা শর্ট টার্ম লোন, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে আমরা যদি ক্লিয়ারলি জানতে পারি তাহলে প্রশ্নটা যে কোনো ধরনের প্যাটার্ন, যে কোনো ধরনের টেকনিক্যাল কোশ্চেন থাকলে আমরা সহজে উত্তর দিতে পারি। যদি মোট বাহ্যিক দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়ে থাকে তাহলে আমরা মোট বাহ্যিক দায় নির্ণয়ের সময় কি করব, দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায় এগুলি যোগ করে মোট বাহ্যিক দায়ের পরিমাণ বের করব। আর মোট চলতি দায়ের পরিমাণ বলা হয়ে থাকলে পদ হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, অগ্রিম আয়, বকেয়া খরচ এগুলি যোগ করে আমরা কি করব চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব। আর দীর্ঘমেয়াদী দায় বলা থাকলে 10% ঋণ, বন্ধক ঋণ, এই ধরনের যে সমস্ত ঋণগুলি আছে সেগুলি আমরা তাহলে এটাকে এক্সটার্নাল লায়াবিলিটিস। আর ইন্টারনাল লায়াবিলিটিস বা অন্তর্দায়, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব নির্ণয় করা, যেটা ওনার সিকিউরিটি। আমরা জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 1 অনুযায়ী আর্থিক অবস্থা বিবরণীর 5টি যে অংশ রয়েছে, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বা মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হচ্ছে স্টেটমেন্টস অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থার বিবরণী, তারপর একটা হচ্ছে রিটেইল আর্নিং স্টেটমেন্ট বা সংরক্ষিত আয় বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতে বিভিন্ন ধরনের গণনা কার্য বা হিসাব বিজ্ঞানের যে নীতিমালা প্রয়োগ সেগুলি। এই 5টা অংশের মধ্যে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে মালিকের যে দাবি, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মালিকের যে দাবি বা অধিকার, সেটা আমাদের বের করতে হবে সহজ ভাষায়। মালিক কি ব্যবসা প্রতিষ্ঠান কি সুবিধা দিয়েছে, তাহলে মালিকের মূলধন বাড়বে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক সুবিধা নিয়ে গেলে সেক্ষেত্রে মালিকের মূলধনটা কমবে বা অর্থাৎ অন্তর্দায় বাড়বে এবং কমবে। তো এই ক্ষেত্রে এভাবে আমরা দায় ও মালিকানা সত্ত্বর যে বিষয়টা আমরা সহজেই কি করতে পারি, প্রশ্নের আনসার দিতে পারি। এখানে একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি জিনিসটা। আমরা কিছু হিসাবের নাম এখানে লিখব, টাকার পরিমাণ সহ ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা, মূলধন 30,000 টাকা, উত্তোলন 10,000 টাকা,
10% ব্যাংক ঋণ 20,000 টাকা। এখানে এই হিসাব খাতগুলো থেকে আমরা যদি প্রশ্ন করি দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব, তাহলে এই ক্ষেত্রে আমাদের দায় বের করতে হবে এবং মালিকানা সত্ত্ব বের করতে হবে। এটা সমন্বয় যেটা এল প্লাস ওই বা লাইবিলিটিস প্লাস ওনারস ইকুইটি, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর যে অংশ দায় ও মালিকানা সত্ত্ব, ডান পাশে যে উপাদান হিসাব সমীকরণ এই এল প্লাস ওই, ডান পাশে দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোশ্চেন যদি থাকে এই ধরনের যে এই উদ্দীপক থেকে যদি আমরা দায় ও মালিকানা সত্ত্ব পরিমাণ বের করি, তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে দায়ের মধ্যে আছে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়ের মধ্যে আছে এখানে প্রদেয় হিসাব, বকেয়া খরচ, প্রদেয় হিসাব, বকেয়া খরচ, এটা আসবে চলতি দায়ের মধ্যে। আর দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে 10% ব্যাংক ঋণ। তাহলে এক্ষেত্রে আমরা যখন আলাদা ক্লাসিফিকেশন করব মোট দায় বা এক্সটার্নাল দায় বা বাহ্যিক দায়ের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এল এর পরিমাণ যেটা সেটা বের করার ক্ষেত্রে এখানে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় দুটার সমন্বয় বাহ্যিক দায়। এখানে প্রশ্ন থাকতে পারে মোট বাহ্যিক দায়ের পরিমাণ নির্ণয় করব, তাহলে আমরা মোট বাহ্যিক দায় নির্ণয় করলে আমাদের কি করতে হবে? দীর্ঘমেয়াদী দায় ব্যাংক ঋণ 20,000 টাকা, চলতি দায় প্রদেয় হিসাব 5,000 আর বকেয়া খরচ 2,000, টোটাল হবে 5 আর 2 7,000 টাকা। তাহলে আমরা একটু এই বিষয়টা একটু নোট রাখতে হবে আমাদের। লং টার্ম লায়াবিলিটিস এখানে ব্যাংক ঋণ 20,000 আর শর্ট টার্ম লায়াবিলিটিস প্রদেয় হিসাব 5,000 টাকা, বকেয়া খরচ 2,000 টাকা, 7,000 শর্ট টার্ম। তাহলে দুইটা যোগফল হবে আমাদের মোট 27,000 টাকা হচ্ছে মোট বাহ্যিক দায়, এটা বের হবে। আর যদি কোনো প্রশ্ন চাওয়া হয় এই যে উদ্দীপক থেকে দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ কত, তাহলে 10% ব্যাংক ঋণ 20,000 টাকা হবে। ক নাম্বার উত্তর হবে বাদলে প্রশ্ন করা হয়ে থাকে ব্যাংক ঋণ লং টার্ম লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস। আর প্রদেয় হিসাব শর্ট টার্ম। বকেয়া খরচ
2000 টাকা শর্ট টার্ম লায়াবিলিটিস। তাহলে সেক্ষেত্রে প্রদত্ত হিসাব 5000, বকেয়া খরচ 2000, 7000 টাকা হবে শর্ট টার্ম লায়াবিলিটিস বা চলতি দায়। এটা আমরা সবাই জানি চলতি দায়, অর্থাৎ যে সকল দায় সময় 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। তাহলে প্রদত্ত হিসাব এবং বকেয়া খরচ এখানে আসবে। তাহলে মোট বার্ষিক দায় নির্ণয় করতে বলা হলে আমরা লিখব দীর্ঘমেয়াদী দায় 20000, চলতি দায় 7000। যখন ক্লাসিফাইড ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী শ্রেণী বিন্যাসিত দেখাতে হয় তখন আমরা এইভাবে করব দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, মালিকানা সত্ত্ব এভাবে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন এখানে থাকতে পারে মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এইভাবে আমরা বের করব শর্ট টার্ম লায়াবিলিটিস প্রদত্ত হিসাব 5000, বকেয়া খরচ 7000। আচ্ছা, আর দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয় করতে বললে 20000 টাকা হচ্ছে 10% ব্যাংক। আর মোট বাহ্যিক দায় টোটাল এক্সটার্নাল লায়াবিলিটিস বা এর যেটা এর পরিমাণ বা বাহ্যিক দায়ের পরিমাণ বা বহির দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হলে আমরা কি করব শর্ট টার্ম লায়াবিলিটিস এবং লং টার্ম লায়াবিলিটিস দুটোর যোগফল হবে এখানে কি লং টার্ম লায়াবিলিটিস 20000, দীর্ঘমেয়াদী দায় আর শর্ট টার্ম লায়াবিলিটিস 7000, 5000, 2000, 7000। তাহলে মোট বাহ্যিক দায়ের পরিমাণ বা এল এর পরিমাণ কি হবে 7000। এই দুটোর যোগফল কত হবে 7000। এই দুটোর যোগফল এখানে 27000 টাকা। এটা হচ্ছে মোট বাহ্যিক দায়। আচ্ছা, এটা একটা অংশ। তাহলে আমরা এক্ষেত্রে এই উপাদানগুলো আলোচনা শেষে এখানে আমি মুছে ফেলব। এখন আমাদের এই উপাদানগুলি যেগুলি আছে এখানে ব্যাংক জমাতিরিক্ত, এখানে আমাদের আসবে ব্যাংক জমাতিরিক্তটা চলতি দায়ের মধ্যে আসবে। তাহলে শর্ট টার্ম লায়াবিলিটিস আমাদের এখন একটু মুছে দিব, আমরা দুইটাই আমরা লিখব যেটা আমরা দেখেছিলাম বক্সের মধ্যে। ব্যাংক জমাতিরিক্ত এটাও কি চলতি দায়ের মধ্যে যোগ করতে হবে। তাহলে দুইটা উপাদান আমরা দেখালাম যে 2 নাম্বার কোশ্চেনের জন্য থাকবে। আর এখানে ব্যাংক জমাতিরিক্তটা আমরা নিতে পারি, তাহলে 10000 টাকা নিলে কি হবে শর্ট টার্ম লায়াবিলিটিস 17000। যে সংক্ষিপ্ত কোশ্চেন যদি বলা থাকে যে দুটো উপাদান আমরা দেখেছিলাম সেই দুটি যোগ করলে আমরা এখন কি হবে শর্ট টার্ম লায়াবিলিটিস যেগুলি থাকে পদ হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, অগ্রিম আয়, বকেয়া খরচ এগুলি আসবে। এখন এই উপাদানগুলি থেকে আমরা যদি বলি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলা থাকলে আমরা যেটা হচ্ছে আমরা ওনারশিপ বের করব মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই ক্ষেত্রে আমাদের টোটাল মূলধন দেওয়া আছে এখানে 20000, উত্তোলন 10000, বিক্রয় আয় 25000, কমিশন প্রাপ্তি 3000, বেতন খরচ 13000, মনিহারি খরচ 500। এগুলি আমরা যদি একটু ফর্মুলাটা লিখি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ক্যালকুলাস এর একটা অংশ সেটা হচ্ছে ওনারশিপ বা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে। মালিকানা সত্ত্ব নির্ণয় সূত্র আমরা জানি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন।
এই ফর্মুলা আমি এই উপাদানগুলি যোগ বিয়োগ করে দেব। মূলধন 30,000 উত্তোলন বিয়োগ, মূলধন মাইনাস উত্তোলনের সময় উত্তোলন কি হবে? বিয়োগ হবে। উত্তোলন ব্র্যাকেটে বিয়োগ, বিক্রয় আয় কি হবে? যোগ, কমিশন প্রাপ্তি যোগ, বেতন খরচ বিয়োগ, মূল্যায়ন খরচ বিয়োগ। তাহলে আমাদের মোট খরচের পরিমাণ এখানে বের হবে এবং মোট আয়ের পরিমাণও বের হবে। মোট আয় যদি এখানে বলা হয়ে থাকে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করে, তাহলে যোগ চিহ্ন দেওয়ার যেগুলি আছে এটা তো মূলধন আর উত্তোলন এই দুইটা বাদে বিক্রয় আয় 25,000 আর কমিশন প্রাপ্তি 3,000, এই দুইটা কি হবে? আয়ের মোট আয়। আয়ের সাথে থেকে হবে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বা রেভিনিউ ইনকাম, আর যেটা বেতন খরচ মূল্যায়ন খরচ যেটা অপারেটিং এক্সপেন্স বা পরিচালন ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়, যদি এখানে প্রশ্ন করা হয় মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে বেতন খরচ মূল্যায়ন খরচ বা মোট পরিচালন ব্যয়ের পরিমাণ এই দুটা 13 আর 5 তার মানে 13,500 টাকা এখানে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এই সমীকরণের যে অংশ একটা আছে এই সমীকরণের লায়াবিলিটিস প্লাস কমার্স ইকুইটি অন্তর্দায় বা ইন্টারনাল লায়াবিলিটিস বা মালিকানা সূত্র যেটাকে বলা হয় থাকে মালিকানা সূত্র সমান মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, অর্থাৎ ওনার্স ইকুইটি ইকুয়াল ক্যাপিটাল প্লাস এডিশনাল ক্যাপিটাল প্লাস ইনকাম বা রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার মাইনাস ড্রয়িং উত্তোলন বা উইথড্রয়ালস। তাহলে এই ক্ষেত্রে আমাদের এগুলি অ্যাডজাস্ট করার পরে যে ব্যালেন্স আসবে সেটাই হচ্ছে মালিকানা সূত্রের পরিমাণ। তাহলে মালিকানা সূত্রের পরিমাণ নির্ণয় করতে হবে। যদি কোশ্চেনে আমরা এখান থেকে বের করি তাহলে 30,000 এর সাথে যোগ হবে 25,000, বিক্রয় আয় 25,000, 55,000, কমিশন প্রাপ্তি 3,000, 58,000 টাকা হচ্ছে এখানে যোগ হবে 58,000, 58,000 থেকে উত্তোলন 10,000 বিয়োগ করলে হবে 48,000 টাকা। এখানে 13,000 টাকা বেতন খরচ বিয়োগ করতে হবে 35,000 টাকা, মূল্যায়ন খরচ 500 টাকা বিয়োগ করতে হবে 34,500 টাকা হচ্ছে মালিকানা সূত্রের পরিমাণ। এভাবে আমরা উদ্দীপক দেওয়া থাকতে পারে, উদ্দীপকের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান দেওয়া থাকে, এই টেকনিকটা অ্যাপ্লাই করলে সহজে আমরা যে কোনো ধরনের কোশ্চেন আমরা আনসার দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে বাহ্যিক দায় অন্তর্দায়, এই যে বিষয়টি আজকে ক্লাসে আলোচনা করা হলো এর মধ্যে বাহ্যিক দায় আগে দেখানো হয়েছে, আর অন্তর্দায় বা ইন্টারনাল লায়াবিলিটি বা মালিকানা সূত্র এবার আমরা নির্ণয় করব। তাহলে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে এক্ষেত্রে এভাবে আমরা অন্য ধরনের তথ্য দেওয়া থাকতে পারে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে নিট আয় আমরা বের করতে পারি। এই তথ্য থেকে নিট আয়ের পরিমাণ বের করতে বলা হয়ে থাকলে বিক্রয় আয় প্লাস কমিশন প্রাপ্তি এই দুইটা যোগ হবে 25,000 থেকে 28,000 টাকা, হচ্ছে আয় নিট আয় হবে 28,000 আর ব্যয় হচ্ছে 13,500। 28,500 টাকা থেকে আমরা এখানে 28,000 থেকে 13,500 টাকা বের করলে নিট আয়ের পরিমাণ আমাদের নিট ইনকামের পরিমাণ বের হয়ে যাবে। টাকা হচ্ছে নিট ইনকাম বা নিট আয়। তাহলে আমরা যেহেতু বিশদ আয় বিবরণীর পরে আমরা মালিকানা সূত্র বিবরণী প্রস্তুত করি, তাহলে সেক্ষেত্রে আমরা মালিকানা সূত্র বিবরণী আমরা এখানে পড়তে আসলে আমরা মালিকানা সূত্র বিবরণী দিতে পারবো। তাহলে মালিকানা সূত্র বিবরণী কিভাবে? মূলধন প্লাস নিট আয় মাইনাস উত্তোলন। তাহলে এই ক্ষেত্রে মূলধন হচ্ছে 30,000 যোগ নিট আয় 14,500, 40,500 টাকা থেকে 10,000 বাদ দিলে 34,500। এখানে কি আমরা নিট আয় পেয়েছি 14,500, মূলধন 30,000, উত্তোলন 10,000। তাহলে আমরা একটু মালিকানা সূত্র বিবরণী
যখন বলা হয় থাকে মালিকানা সূত্র বিবরণী প্রস্তুত করো, তাহলে মালিকানা সূত্র বিবরণী মূলধন 30,000, উত্তোলন 10,000, নিট আয় 14,500, তাহলে এখানে আমাদের মূলধন থেকে 10,000 বিয়োগ হবে, উত্তোলন নগদ আর নিট আয় বিয়োগ হবে। মূলধন বাদ উত্তোলন যোগ নিট আয়, এখানে মালিকানা সূত্রের পরিমাণ হবে 34,500। এখানে শর্ট কোশ্চেন থাকতে পারে আমাদের, এবার আমরা আনসার করব। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে ক্লিয়ার করার চেষ্টা করেছি সেগুলো বুঝতে পেরেছো। এই আলোকে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার সহজে দিতে পারবে। তাহলে আমাদের যদি প্রশ্নে বলা থাকে দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয় করো, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, মালিকানা সূত্রের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা আজকে যে টেকনিকগুলি আলোচনা করব এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। এবং মোট দায় ও মালিকানা সূত্র যেটা শ্রেণী বিন্যাসিত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় প্রশ্নে আমাদের যদি চাওয়া হয় শ্রেণী বিন্যাসিত আর্থিক বিবরণী প্রস্তুত করো, তাহলে আমাদের সম্পদগুলিও ক্লাসিফিকেশন করে আলাদাভাবে দেখাতে হবে। অর্থাৎ মোট সম্পদ টোটাল অ্যাসেটের মধ্যে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ এভাবে আসবে। সম্পদগুলি আলাদাভাবে ক্লাসিফিকেশন করে দেখাতে হবে। আর যেটা প্রথম পত্রে বিশেষ করে যেহেতু আমরা এক মালিকানা কারবারের যে আর্থিক বিবরণী আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করে থাকি, আর দ্বিতীয় পত্রে যেটা আছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করে থাকি, সেক্ষেত্রে আর মালিকানা সূত্র বিবরণী এবং সংক্ষিপ্ত আয় বিবরণী দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ এগুলো যোগ করে আমরা ফার্স্ট পেপারে যে সমস্ত অঙ্কগুলি বিশেষ করে চাওয়া হয় সেগুলির মধ্যে এভাবে আমরা করে থাকি। আর দায় এবং মালিকানা সূত্র আলাদাভাবে আমরা দেখি। তো এইভাবে আমরা সমীকরণ ভিত্তিক সহজেই প্রশ্নগুলির উত্তর দিতে পারি হিসাব সমীকরণের আলোকে। এবং হিসাব সমীকরণের যে উপাদান আছে, যে আর মৌলিক হিসাব সমীকরণ যে তিনটি উপাদান আমরা জানি, এ এল এবং ও, অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি। তো লায়াবিলিটিসটা হচ্ছে বাহ্যিক দায়, যেটাকে বলা হয় এক্সটার্নাল লায়াবিলিটিস, আর ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটিস, অন্তর্দায়। এইভাবে আমরা ক্লাসিফিকেশন করে দেখাবো। যদি দায় মালিকানা সূত্রের পরিমাণ নির্ণয় করতে বলা হয় তাহলে দায়গুলি আলাদাভাবে চলতি দায়, দীর্ঘমেয়াদী ঋণ এভাবে দেখাতে হবে, এবং মালিকানা সূত্র আলাদাভাবে ঠিক করে দায় ও মালিকানা সূত্রের পরিমাণ নিয়ে। তো এই আলোকে তোমরা বাসায় কিছু অঙ্ক তোমাদের কাজ দেওয়া হবে, বাড়ি চেক করবে, বাড়ির কাজ আশা করি। বরিশাল বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019 সালে 1 নং প্রশ্ন।
এইটা তোমরা সমাধান করবে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন চাওয়া হয়েছে। জ্বালানি কারবারে কিন্তু পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করো। অন্য এর আগে ক্লাসের মধ্যে প্রফিট অন সেল অফ কনসাইনমেন্ট অর্থাৎ জ্বালানি কারবারে প্রেরিত মুনাফা হতে লাভ বা ক্ষতি, পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়েছিল। সবগুলি ক্লাসে তোমাদেরকে ধারাবাহিকভাবে ফলো করতে হবে। এরপরে আই 31/2018 তারিখে সমাপ্ত করছে আই বিবরণী প্রস্তুত করা। আই বিবরণী তো অনেকভাবে আলোচনা করা হয়েছে অনেকবার, যেমন একটা বিশিষ্ট আই বিবরণী বা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে প্রস্তুত করা হয় এবং বহুধাপ বিশিষ্ট আই বিবরণী বা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে প্রস্তুত করা হয়, এগুলিও বিস্তারিত তোমাদের আগে অনেকগুলি অঙ্ক করা হয়েছে এবং ক্লাসে ডিটেইলস আলোচনা করা হয়েছে। আর যে ক নাম্বার কোশ্চেন 2018 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত হয়। তাহলে এক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী এটা মূলত ক নাম্বার প্রশ্নটাই তোমাদের থাকবে, পাশাপাশি ক খ এই দুটাও তোমরা করবে। তো পূর্ণ একটা সৃজনশীল আমাদের বাড়ির কাজ থাকবে। আশা করি সবাই পরীক্ষার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছ। সামনে তোমাদের অতি শীঘ্রই পরীক্ষার শিডিউল বা পরীক্ষার তারিখ ঘোষণা হবে, এটাই আমরা আশা করি। এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যেহেতু আছি, আমরা দোয়া করি আল্লাহ যাতে আমাদের সহজেই স্বাভাবিক জীবনে ফিরে আনে, আমরা আবার সবাই রেগুলার ক্লাস করতে পারি এবং পড়ালেখায় নিয়মিত মনোনিবেশ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।